বের হয়ে যাও এই জঙ্গল থেকে। তোমার মতো জানোয়ার এই জঙ্গলকে ধ্বংস করে দেবে। এই জঙ্গলের তোমার কোনো প্রয়োজন নেই। আমাকে জঙ্গল থেকে বের করে দিচ্ছ, কিন্তু আমার কথা মনে রেখো, খুব শিগগিরই সেই জঙ্গলে আসবে এবং পুরো জঙ্গলকে শেষ করে দেবে। আরে আরে, অনেক রাত হয়ে গেছে, এতক্ষণে আমার বাড়ি পৌঁছে যাওয়া উচিত ছিল, কিন্তু জানি না কিভাবে দেরি হয়ে গেল। যাই হোক, এখন বাড়ি যেতেই হবে যেমন করেই হোক। নেকড়ে চলে যাচ্ছিল, কিন্তু সে জানত না তার পিছনেও কেউ আসছে। ঝোপঝাড়ের ক্রমাগত শব্দে নেকড়েটা একটু থামল এবং পিছনে ফিরে তাকালো। কে ওখানে? ঝোপঝাড়ে কেউ আছে কি? আমার আওয়াজ শুনতে পাচ্ছ? কেউ আছে? কিন্তু কোনো সাড়া শব্দ এলো না। সে আবার চলতে শুরু করলো, কিন্তু সেই ছায়া তার পিছন পিছনই আসছিল। নেকড়ে আবার থামল এবং পিছনে ফিরতেই ছায়াটি তাকেই আক্রমণ করে বসল, আর নেকড়ের চিৎকার জঙ্গলে প্রতিধ্বনিত হলো। জঙ্গলের কিছু প্রাণী গল্প শোনার জন্য একটা বুড়ো হায়নার কাছে এসেছিল। সেই ছিল জঙ্গলের প্রবীণ এবং খুবই বুদ্ধিমান প্রাণী, তাই সবাই তাকে খুব সম্মান করত। আজ কোনো দারুণ গল্প শোনাও বাবাজি, যেটা শুনে শিউরে উঠতে হয়। কোনো বাওয়াল গল্প হওয়া চাই। তা যদি হয় তাহলে একটা গল্প শোনো। এককালের কথা, জঙ্গলে এক দানবের আতঙ্ক ছিল। সেই দানব জঙ্গলের প্রাণীদের রক্ত খেয়ে ফেলত। কেউ বুঝতে পারত না যে সে কে, শুধু তার চিহ্ন থাকত যা প্রাণীদের গলায় বসে যেত। এমন সময় একটা ভালুক দৌড়াতে দৌড়াতে তাদের মাঝে এসে হাজির হলো। আরে সবাই চলো, নদীর ধারে একটা নেকড়ের লাশ পাওয়া গেছে। কেউ তার গলায় দাঁত বসিয়ে তার রক্ত খেয়ে ফেলেছে, কিন্তু তার শরীরের কিছুই করেনি। সবাই নদীর ধারে পৌঁছল। নেকড়েটা মৃত পড়েছিল, গলায় দাঁতের দাগ, শরীর কালো হয়ে গিয়েছিল। সেখানে সিংহরাজও এসে হাজির হলো। এটা কার কাজ হতে পারে? ভালো নেকড়েটাকে কে মারলো? মারলই যদি, তাহলে তার শরীর খেলো না কেন? সিংহরাজ, মনে হচ্ছে কোনো শিকারী অন্ধকারে নেকড়েটার উপর আক্রমণ করেছিল, এবং যখন বুঝতে পেরেছিল যে এটা নেকড়ে, তখন সম্ভবত সে ওকে খায়নি। তোমার কথা সঠিক মনে হচ্ছে। আমরা অকারণেই সন্দেহ করছি। এটা শুধু একটা ঘটনা, কাউকে ভয় পাওয়ার দরকার নেই। সবাই নিশ্চিন্তে থাকো। পরের দিন রাত। বেশ রাত হয়ে গেছে, কোনো প্রাণী চোখে পড়ছে না। আমার তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে, না হলে সমস্যা হবে। কিছুদিন আগেই তো নেকড়েটার ওপর হামলা হয়েছিল। হরিণ তাড়াতাড়ি তাড়াতাড়ি চলতে শুরু করলো, কিন্তু তার পিছনেও সেই ছায়াটি আসছিল। হরিণ টের পেয়ে গিয়েছিল, সে আরো জোরে চলতে লাগলো। এমন সময় হঠাৎ সামনে থেকে কেউ তাকে আক্রমণ করলো এবং তার চিৎকার জঙ্গলে প্রতিধ্বনিত হলো। সবাই সেই আওয়াজ শুনতে পেল। এই কি হচ্ছে? জঙ্গলে দুটো প্রাণী শিকার করা হয়েছে, কিন্তু দুটো প্রাণীকেই খাওয়া হয়নি, শুধু দাঁত বসানো আছে। আসলে সব কে করছে? এটা স্বাভাবিক নয়। যেভাবে নেকড়েটাকে মারা হয়েছে, ঠিক সেভাবেই এই হরিণটাকেও মারা হয়েছে। সকল প্রাণীকে অনুরোধ, রাতে কেউ ঘরের বাইরে বেরোবে না, একা ঘুরবে না, এবং কোনো অচেনা কাউকে পেলে আমাকে জানাবে। আজ রাতে আমরা নজর রাখব শেষ পর্যন্ত কে সেই প্রাণী যে আক্রমণ করছে। আজ আমাকে তাকে দেখতেই হবে। সে কে? আজ রাতে তুমি প্রস্তুত থেকো। দুজন জঙ্গলে একটা ঝোপে আড়ালে লুকিয়ে রইল। সিংহরাজ খুব ভয় পেয়েছিল, অন্যদিকে লোমড়ি সতর্ক ছিল। রাম রাম লোমড়ি, একবার ভেবে দেখো, এখানে আসার কোনো মানে হয় না। এই কাজ আমরা অন্য কোনো প্রাণী দিয়ে করিয়ে নেব। আপাতত এখান থেকে চলো। আপনি এক নম্বরের ভীতু। আপনি জঙ্গলের রাজা, রাজার মতো সাহসও রাখুন। একটু সময় লুকিয়ে দেখি, নিশ্চয় কেউ না কেউ আসবে। অন্যদিকে ঝোপের আড়ালে গাধা প্রসাদও লুকিয়েছিল। তার নজর সিংহরাজ আর লোমড়ির ওপরে পড়ে গেল। ও বাহ, সিংহরাজের আমাদের কত চিন্তা, সেই রাক্ষসকে ধরতে নিজেই এসেছেন। এমন সময় জঙ্গলে একটা গর্জন শোনা গেল। তিনজনে সতর্ক হয়ে গেল। তাদের সামনে দিয়ে একটা হায়না যাচ্ছিল। দেখতে খুব ভয়ঙ্কর লাগছিল। মহারাজ, পালান পালান! কিন্তু সিংহরাজ হায়নাকে দেখেই অজ্ঞান হয়ে গিয়েছিল। লোমড়ি এটা দেখে সিংহরাজকে ফেলে দৌড় লাগালো, কিন্তু গাধা সেখানেই রইল। হায়নাটা উঠে সামনে এগিয়ে চলল, পিছনে পিছনে গাধাও যেতে লাগলো। একটা জায়গায় দুজন থামল এবং একটা শিয়াল হায়নার কাছে এসে কিছু মাংসের টুকরো দিয়ে কথা বলতে লাগলো। এই শিয়ালের সঙ্গে কি কথা বলছে? আর এই হায়নাটা শেষ পর্যন্ত ওকে আক্রমণ করছে না কেন?
এক মিনিট, এই শিয়ালকে আমি কোথায় যেন দেখেছি, ওর সম্পর্কে কিছু না কিছু শুনেছিলাম। পরের দিন গাধা কিছু প্রমাণ জোগাড় করতে সিংহরাজের কাছে গেল। কি হয়েছে সিংহরাজ? তোমার শরীর ভালো নেই মনে হচ্ছে। আরে না না, আমার শুধু একটু জ্বর হয়েছে। তুমি বলো, এখানে কি করতে এসেছো? কিছু কাজ ছিল? কিছু বিশেষ না, আপনার কাছে একটা কথা জানতে চেয়েছিলাম। কি কখনো এই জঙ্গলে কোনো শিয়াল বাস করত? কি কখনো শিয়াল আর হায়নার মধ্যে বন্ধুত্বের গল্প ছিল? হ্যাঁ, এই জঙ্গলে প্রায় 10 বছর আগে 2 বন্ধু বাস করত, শিয়াল আর সেই হায়না যে এখন গল্প শোনায়। তাদের মধ্যে বন্ধুত্ব ছিল, দুজনে জঙ্গলে গল্প শোনাতো, কিন্তু শিয়ালের গল্প কেউ পছন্দ করত না। আচ্ছা, তাহলে সেই হায়নাটাকে ধরা উচিত, যাতে সে কাউকে আক্রমণ করতে না পারে। আমার ভালো করে মনে নেই, তবে এটুকু মনে আছে যে সে জঙ্গল ছেড়ে দিয়েছিল, এবং জঙ্গল ছাড়ার সময় সে বলেছিল জঙ্গলে খুনি হায়না আসবে, যে কাউকে ছাড়বে না। যাতে সে কাউকে আক্রমণ করতে না পারে। কিন্তু তুমি বেরো না, এটা বীরদের কাজ, তোমার বিপদ হতে পারে। কিন্তু আমার মনে হয় শিয়াল সত্যি কথা বলছিল। কাল আমি একটা হায়নাকে রাতে ঘুরতে দেখেছি, খুবই বিপজ্জনক দেখাচ্ছিল। আমার তো ওর উপর সন্দেহ হয়। না, প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা যায় না সিংহরাজ। আমার একটা মত আছে, আপনি জঙ্গলে ঘোষণা করে দিন যে সেই রাক্ষস হায়নার মতো দেখতে। যে কেউ এই রাক্ষসকে দেখলেই সঙ্গে সঙ্গে খবর দেবে, যাতে অন্যদের প্রাণ বাঁচানো যায়। সিংহরাজ তাই ঘোষণা করে দিল। এতে সব প্রাণী বুড়ো হায়নার ওপরই সন্দেহ করতে লাগল, যার কারণে এখন তার কাছে কেউ গল্প শুনতে যেত না। আমি ঘোষণা করে দিয়েছি, এখন কেউ হায়নার কাছে গল্প শুনতে যায় না। এখন কি করা উচিত? আজ রাতে আপনি তার উপর নজর রাখুন, সে কাদের ওপর আক্রমণ করে, কি খায় আর কাদের সঙ্গে মেশে। রাত হলো এবং সিংহরাজ হায়নার ওপর নজর রাখছিল। ওদিকে গাধাও শিয়ালের ওপর নজর রেখে বসেছিল। আজ জানবই এই শিয়াল আর হায়নার কি চাল। আসলেই রাতে দুজনে কি কথা বলছিল। রাম রাম, খুব চালাকি করে বড় ভুল করে ফেলেছি। জানি না এই হায়না কখন দানব হয়ে যায় আর কখন আক্রমণ করে বসে। আমাকে খুব সতর্ক থাকতে হবে। গাধা দেখল শিয়াল গ্রামের একটা এলাকায় যাচ্ছে, যেখানে কিছু ময়লা আবর্জনা ফেলা আছে। সেখান থেকে একটা নীল থলি তুলে নিয়ে ফিরে এলো। এটা শেষ পর্যন্ত কি করতে চায়? একটু পিছু নিই। শিয়াল চুপি চুপি হায়নার গুহায় গিয়ে সেই নীল থলির রাসায়নিক পদার্থ খাবারের মধ্যে ঢেলে দিয়ে আরাম করে বাইরে চলে এলো। আসলে ওই রাসায়নিকে কি আছে, ও কি মেশাচ্ছে? তাই কি ওই রাসায়নিক হায়নাকে রাক্ষস বানায়? এমন সময় হায়না গুহায় এলো এবং তার খাবার খেলো, যার সঙ্গে সেই রাসায়নিক মেশানো ছিল। তারপর তার আচরণ বদলাতে লাগলো আর দৌড়ে গুহা থেকে বেরিয়ে গেল। আচ্ছা, তাহলে এর পিছনে এই শিয়ালের হাত রয়েছে। খুবই ধূর্ত শিয়াল, বেচারা হায়নাকে বদনাম করানোর চেষ্টা করছে। কিছু না কিছু করতে হবে যাতে তার প্রতারণা ধরা পড়ে। পরের দিন শিয়াল আবার আবর্জনার কাছে গিয়ে সেই থলি এনে হায়নার খাবারে মিশিয়ে দিল। কিছুক্ষণ পর হায়না এসে সেই খাবার খেলো। তারপর তার আচরণ বদলাতে লাগলো আর দৌড়ে গুহা থেকে বেরিয়ে গেল। আজ ওকে দানব প্রমাণ করে চিরতরে জঙ্গল থেকে বের করে দেব। আর আমি, যাকে মিথ্যা বলে জঙ্গল থেকে বের করে দেওয়া হয়েছিল, আবার এই জঙ্গলে ফিরে আসব। এমন সময় হায়না শিয়ালের পিছনে এসে হাজির হলো। তাকে দেখে শিয়ালের ভয় প্রাণ উড়ে গেল। আরে, এখানে কি করছিস? যা, নিজের শিকার কর। এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, তোকে অন্য কাজের জন্য বানানো হয়েছে। এখানে থেমে কি করছিস? চল, ভাগ এখান থেকে, রাক্ষস হায়না। হায়না শিয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং শিয়াল ভয়ে পালাতে লাগলো। সামনে শিয়াল আর পিছনে পিছনে হায়না। সে দৌড়াতে দৌড়াতে প্রাণীদের দলের কাছে গিয়ে হাজির হলো। বন্ধুরা, আমার প্রাণ বাঁচাও, রাক্ষস হায়না আমার পিছনে লেগেছে, সে আমাকে মারতে চায়। বন্ধুরা, আমাকে বাঁচাও। ভয়ে শিয়াল সব সত্যি বলে ফেলে। আজ আমি ওকে জীবিত ছাড়ব না। ও খুব নোংরা কাজ করেছে, এর কোনো শাস্তি যথেষ্ট নয়। তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কি করে? তোমার ওষুধের প্রভাব হয়নি? কিন্তু কিভাবে? কারণ আমি ওষুধ বদলে দিয়েছিলাম। তোমার সম্পর্কে আমার সব জানা ছিল, তাই আমি ইচ্ছা করে ওষুধ বদলে দিই। তুমি সাধারণ নীল রং খাবারে মিশিয়েছিলে, যাতে তুমি আমাদের নাটকের কথা জানতে না পারো। নাটক? মানে এসব নাটক ছিল? কিন্তু নাটকের কি দরকার ছিল? যাতে তুমি তোমার অপরাধ নিজের মুখে স্বীকার করো এবং সবাই জানতে পারে যে এসবের পিছনে তোমার হাত রয়েছে। এই হায়না নির্দোষ। জঙ্গলের আইন অনুযায়ী ওকে কারাদণ্ড দেওয়া হবে, যাতে সবাই শিক্ষা পায় যে কারো অনিষ্ট করলে নিজেরই অনিষ্ট হয়।